হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হোলি উপলক্ষে রাজকবি একটি বই লিখেছেন, যেখানে কৃষ্ণনগর ও রাজসভার সকল সভাসদদের নিয়ে কথা লেখা আছে। রাজসভা শুরু হওয়ার আগেই মহারাজ রাজকবিকে বলল, সভাকবি, তোমার কৃষ্ণনগর সমাজের বইটার খবর কি? সভাকবি বলল, আগে আপনার কৃপায় অবশেষে তাই হয়েছে, প্রায় শেষ, কিছু পৃষ্ঠা বাকি, আর শেষ হবে কৃষ্ণনগর সমাচার। লিখেছি সবার কথা, কারো প্রাণে নেই ব্যথা। থাকবে না প্রভু মহারাজ, যার যাহা যাহা গুণ, যাহার চরিত্র ভরা বেগুন, লিপিবদ্ধ করেছি আজ। মন্ত্রীমশাই বলল, যাহার চরিত্র ভরা বেগুন, এর অর্থ কি মহারাজ? গোপাল বলল, মন্ত্রীমশাই, আমি সরল করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সভাকবির কথা অনুযায়ী সভাকবি সবার কথা তার বইতে লিখেছেন। যার যেরকম গুণ, সেই অনুযায়ী তার গুণের কথা লিখেছেন, আর যার গুণ বেগুনে ভরা, তার সেরকমই গুণের কথাই লিখেছেন। সভাকবি বলল, সবই গুণ আর বেগুনের খেলা, এইভাবেই চলছে সারা বেলা। মুক্তি পাবে হোলির দিনে আমার এই বই, সবাই মিলে হবে আনন্দ আর হবে হইচই। মহারাজ বলল, তার মানে হোলির দিনে পাবো আমরা তোমার এই বই? কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, সভাকবি তো গোপালের দিকের লোক, আর আমার বদনাম করবে, সুতরাং ওই বইকে হোলিতে প্রকাশিত করা যাবে না। মহারাজ বলল, আহ, কি ভাবছো মন্ত্রী? তুমি তো দেখছি ভেবেই ভেবেই গেলে। আচ্ছা, ভাবনা ছেড়ে একটু বাস্তবের মাটিতে পা দাও। হোলির দিন ভাবছি একটা চমকালো অনুষ্ঠান করব। আমার কৃষ্ণনগরের কথা তো সবাইকে জানতে হবে নাকি? তুমি বরং আয়োজন করো। মন্ত্রীমশাই বলল, আপনি ঠিক কিরকম অনুষ্ঠান চাইছেন মহারাজ? মহারাজ বলল, আরে কি মুশকিল, আমি তো তোমাকে ভাবতে বললাম, শুধু ভুলভাল ভাবনার সময় আছে নাকি তোমার, তাই না মন্ত্রী? আর আমার রাজকার্য নিয়ে ভাবনার কোনো সময় নেই তোমার কাছে। গোপাল, ও গোপাল, কি করা যায় বলো তো? গোপাল বলল, আমাদের কৃষ্ণনগরের এই কথা সবাইকে জানানো, নবাব বাহাদুরকে আমন্ত্রণ করা যেতে পারে। সভাকবি বলল, আমার এই লেখায় আছে নবাব বাহাদুর, আছে সরভাজা, আছে রসবড়া, আছে মতিচুর, মুর্শিদাবাদও আছে ভীষণভাবে। কৃষ্ণনগরের সাথে নবাবের হাত শক্ত হয় কৃষ্ণনগরের হাত। মহারাজ বলল, বাহ সভাকবি, বাহ, খুব ভালো লিখেছ। তাহলে তো নবাব বাহাদুরকে আমন্ত্রণ পত্রটা পাঠাতেই হয়। আচ্ছা, আজকের রাজসভা এখানেই শেষ হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিল। এদিকে গোপাল যখন রাজসভা থেকে বাড়ি যাচ্ছিল, হঠাৎ মন্ত্রীমশাইকে দেখতে পেল কারো সঙ্গে একটা কথা বলতে। গোপাল একটু এগিয়ে দেখলো যে মন্ত্রী বটাঘটার সঙ্গে কথা বলছিল। মন্ত্রীমশাই ধারণা যে ওই কৃষ্ণনগর সমাচার বইটাতে মন্ত্রীমশাইয়ের নামে খারাপ কিছু লেখা আছে, তাই বইটাকে চুরি করে নষ্ট করে দিতে হবে। মন্ত্রীমশাই বটাঘটাকে বই চুরির দায়িত্ব দিল। এদিকে গোপাল তো সবটাই শুনে ফেলল, তাই গোপাল সঙ্গে সঙ্গে বিজ্ঞানীর বাড়িতে চলে গেল আর বিজ্ঞানীকে বলল, বিজ্ঞানী, আমি যখন রাজসভা থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম যে মন্ত্রীমশাই বটাঘটার সঙ্গে ষড়যন্ত্র করছে। কিভাবে এই কৃষ্ণনগর সমাচার বইটাকে নষ্ট করা যায়? এবার কি করা যায় বলো তো বিজ্ঞানী? বিজ্ঞানী বলল, গোপাল, আমি সব বুঝতে পারছি, চিন্তা করো না। আচ্ছা, সেদিন তাহলে একটা দুষ্টুমি করা যাক। গোপাল বলল, দুষ্টুমি? কিসের দুষ্টুমি? বিজ্ঞানী বলল, সেদিন হোলি, তাই মুখে কালি, একটা কিন্তু খুবই মজা হবে। আমার কাছে পূর্ণ প্রস্তুত একটা বই আছে, সেটা দিয়েই বাজি মাত করব। এইদিকে বিজ্ঞানী আর গোপাল দুজনে সভাকবির বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো সভাকবির বইটা লেখা শেষ হয়ে গেছে। সভাকবি বলল,
কি খবর বিজ্ঞানী গোপাল, তোমরা এই সময় আমার বাড়িতে? গোপাল বলল, তোমার বইটা নিয়ে যেতে এসেছি। বিজ্ঞানী বলল, শেষ হয়েছে লেখা? সভাকবি বলল, হ্যাঁ লেখা তো শেষ হয়েছে, কিন্তু নিয়ে যাবে কেন বইটা আমার? বিজ্ঞানী বলল, বইটা তোমার কাছে থাকলে বিপদ আছে, তাই বইটা আমাদের কাছে রাখতে হবে। গোপাল বলল, আসলে কেউ বা কারা তোমার এই বইটাকে নষ্ট করে দিতে চাইছে, এবং সেটা কাল রাতেই। তাই তুমি তোমার বইটা বিজ্ঞানীকে দাও, আর বিজ্ঞানের বইটা তুমি রাখো। আর হ্যাঁ, কালকে রাতে ঘরের দরজাটা খুলেই ঘুমোবে, আর বিজ্ঞানীর দেওয়া বইটা মাথার কাছে নিয়ে ঘুমোবে। সভাকবি বলল, আচ্ছা গোপাল। বিজ্ঞানীর বইটা সভাকবিকে দিয়ে আর কৃষ্ণনগরের সমাচার সত্যিকারের বইটা গোপাল এবং বিজ্ঞানী নিয়ে সেখান থেকে চলে গেল। হোলির আগের দিন ন্যাড়া পড়া, তাই পুটি গুলটে ন্যাপলা ওরা সবাই ন্যাড়া পড়া তোড়জোড় করছে। আর ওই সময়ই মন্ত্রীমশাই রাস্তা দিয়ে আসছে। পুটি মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলো, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বলতে পারেন আজকের দিনটাকে ন্যাড়া পড়া বলা হয় কেন? মন্ত্রীমশাই বলল, জানি না, যা তো, এখানে এখন কাজের সময়, আড্ডা মারার সময় না। ন্যাপলা বলল, মন্ত্রীমশাই জানেন তো, ন্যাড়া পোড়ার ঘরে বড় বড় 4টে আলু আর 2টো বেশ বড় দেখে বেগুনও পোড়াতে দিয়েছি। বেগুন পোড়া লঙ্কা দিয়ে মেখে গরম রুটি দিয়ে খেতে কি যে ভালো লাগে মন্ত্রীমশাই, কি যে ভালো লাগে। মন্ত্রীমশাই বলল, উফ, এখানেও বেগুন? তোদেরকে আমাকে দেখে বেগুনের কথাই মনে পড়লো, যত সব। এই বলে সেখান থেকে চলে গেল। গুলটে বলল, এ কিরে বাবা, মন্ত্রীমশাই বেগুনের কথা শুনে এত রেগে গেল কেন? মন্ত্রীমশাই সোজা ওখান থেকে বটাঘটার বাড়িতে গেল আর বলল, শোন বটাঘটা, আজকে রাতেই বইটাকে চুরি করতে হবে। বটা বলল, মন্ত্রীমশাই ওটা নিয়ে আপনি ভাববেন না, আজকে রাতেই কাজটা হয়ে যাবে, শুধু আমাদের একটু হাতটা যদি গরম করতেন। মন্ত্রীমশাই বলল, আরে আমি তো তোদের পারিশ্রমিক দিতেই এসেছি, এই নে, এখান থেকে 20টা মোহর আছে। আর হ্যাঁ, ঠিক করে কাজটা করবি কিন্তু, আজ রাতেই যেন ঠিকঠাক করে কাজটা হয়। এদিকে সভাকবিও বিজ্ঞানী আর গোপালের কথা মতোই ঘরের দরজা খুলে মাথার কাছে বইটা নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে বটাঘটা এসে দেখে সভাকবি দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে, তাই চুরিটা করাটা সহজেই হয়ে গেল। বইটা চুরি করে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল বটাঘটা। গিয়ে মন্ত্রীমশাইকে আস্তেই ডাকতে থাকলো, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। মন্ত্রী বলল, কে কে? বটা বলল, আমরা বটাঘটা, বইটা নিয়ে এসেছি। মন্ত্রীমশাই বলল, দাঁড়া দাঁড়া, আসছি। এই বলে দরজাটা খুলে দিল। বটাঘটা বইটা মন্ত্রীমশাইকে দিয়ে দিল। মন্ত্রীমশাই বলল, বটাঘটা, এবার তোরা এখান থেকে চলে যা দেখি। বটাঘটা কিছু না বলে সেখান থেকে চলে গেল। মন্ত্রীমশাই তো খুব খুশি, তাই আর বেশি দেরি না করে বইটাকে নষ্ট করার জন্য বইটা খুঁড়ে ফেললো। আর দেখলো যে বইয়ের মধ্যে লেখা আছে, যদি কৃষ্ণনগর সমাচার জানতে চাও তাহলে পরের পাতা উল্টে সাদা কাগজের উপরে ভালো করে 3 বার হাত ঘষে চোখ বন্ধ করে সেই হাত দিয়ে মুখের উপর বোলাতে হবে। আর মন্ত্রীমশাই বইটা নষ্ট করাতে এতই ব্যস্ত ছিল যে সঙ্গে সঙ্গে বইয়ের পরের পৃষ্ঠা উল্টে 3 বার হাত ঘষে চোখ বন্ধ করে ওই হাতটা নিজের মুখে বোলাতে লাগলো। তারপর চোখ খুলে বইটার দিকে দেখে কোনো লেখাই নেই। এদিকে মন্ত্রীমশাইয়ের মুখটা একটু চিটচিট করছে, সঙ্গে সঙ্গে মুখটা জল দিয়ে ধুয়ে ফেললো। আর যখনই মুখটা আয়নার দিকে দেখলো, দেখতে পেল যে মুখের নীল রং হয়ে গেছে। বারবার মন্ত্রীমশাই জল দিচ্ছে মুখের মধ্যে, কিন্তু কোনোভাবেই ওই রং উঠছে না। পরের দিন হোলি, তাই নবাব বাহাদুর নিমন্ত্রণ রক্ষা করার জন্য চলে এসেছে কৃষ্ণনগরে। আর রাজসভা সত্ত্বে সবাই চলে এসেছিল, শুধুমাত্র মন্ত্রীমশাই ছাড়া। নবাব বাহাদুর বলল, কৃষ্ণচন্দ্র, সবাই তো দেখছি, কিন্তু তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না। গোপাল বলল, নারকেল পেড়ে অনেক রাত হয়ে গেছিল মন্ত্রীমশাইয়ের। মহারাজ বলল, কি বললে? মন্ত্রী সারা রাত ধরে নারকেল পেড়েছে? উজির বলল, আমরা কি সভাকবির বইটা শুনবো না মহারাজ?
মহারাজ বলল, নিশ্চয়ই শুনবো। শোনার আগে আমরা সুগন্ধি আবিরের টিকা লাগিয়ে আমাদের শুভ দোলযাত্রা অনুষ্ঠান শুরু করব। নবাব বাহাদুর বলল, দাও দাও কৃষ্ণচন্দ্র, আবির ছুঁয়ে দাও। এদিকে মন্ত্রী বসাই মুখ ঢেকে রাজসভায় আসলো। মহারাজ বলল, এ কি কাণ্ড মন্ত্রী, তুমি মুখ ঢেকে আসছো কেন রাজসভাতে? গোপাল বলল, মন্ত্রী বসাই তো কাল রাত থেকেই রং খেলছেন, তাই না? তা সভাকবির বইটা খুলে আপনি কিছু পেলেন মন্ত্রী মশাই? নবাব বাহাদুর বলল, সভাকবির বই মানে? সভাকবির বই তো সভাকবির কাছেই আছে। গোপাল বলল, আমি শুরুটা করি, শেষটা না হয় মন্ত্রী মশাই করবে। মন্ত্রী মশাই মনে মনে ভাবতে থাকলো, এটাতেও গোপালের কাজ, উফ, আমার সম্মানের একেবারে ধূপকাঠি জ্বেলে দিল। তারপর গোপাল সকলের সামনে মন্ত্রী মশাই ষড়যন্ত্রের কথা বলে দিল। নবাব বাহাদুর বলল, কৃষ্ণচন্দ্র, তোমার এই মন্ত্রী মশাই একদম অকাজের, একে ঘাড় ধরে বার করে দাও। মহারাজ বলল, মন্ত্রী, তোমাকে তো আমি রাজ্য থেকে বের করে দেবই দেব, তার আগে তোমার একটা শাস্তি পেতে হবে। যতক্ষণ সভাকবি বইটা পড়বে ততক্ষণ তুমি কান ধরে উঠবোস করবে। মন্ত্রী মশাইকে শাস্তি দেওয়ার পর সুগন্ধি আবির দিয়ে দোলযাত্রার শুভ সূচনা করলো। আর সবাই একসঙ্গে বলে উঠল, হলি হে। তো ফ্রেন্ড, আমার এই গোপাল ভাঁড়ের ছোট গল্পটা তোমাদের কিরকম লাগলো বলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।